নমস্কার সবাইকে। আমরা প্রত্যেকেই একটা দুর্বিষহ সময়ের মধ্যে থেকে যাচ্ছি, যেখানে আমরা কেউই ভালো নেই। প্রত্যেকেই আমরা চাইছি যে আমাদের কলকাতার বুকে যে নারকীয় একটা ঘটনা ঘটে গেছে তার একটা সুরাহা হোক এবং যে প্রকৃত দোষীর একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কিন্তু প্রশ্ন একটাই, যে এই দৃষ্টান্তমূলক শাস্তি যদি বা সে পেয়ে যায় তাহলে কি সেটাই এনাফ? সেখানেই কি সমস্ত কিছু থেমে যাবে? এর আগেও তো আমরা দেখেছি যে এই ধরনের আন্দোলন গড়ে উঠেছে, এত বড় লেভেলে গড়ে ওঠেনি কিন্তু গড়ে উঠেছে, এবং সেখানে অনেক ক্ষেত্রেই দোষীরা শাস্তি পেয়েছে। কিন্তু শাস্তি পাওয়ার পরেও এই ধরনের ঘটনা কি থেমে গেছে? একেবারেই কিন্তু না। সেই ঘটনা একের পর এক চলে যাচ্ছে। আমরা যখন কলকাতার বুকে, এবং কলকাতা থেকে এখন সেই আন্দোলন সারা ভারতবর্ষ ব্যাপী, সারা পশ্চিমবঙ্গ ব্যাপী, ইভেন সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়েছে, আন্দোলন চলছে। তার মাঝে আমরা কিন্তু বহু খবর পাচ্ছি এই ওয়েস্ট বেঙ্গলের বুকেই, যে বহু এই ধরনের ঘটনা ঘটে গেছে যেখানে কাউকে ধর্ষণ করা হয়েছে। এখন আমরা যদি ভারতের মানচিত্র দেখি, সেক্ষেত্রে আমরা একটু খোঁজ করলেই দেখতে পাবো যে তার সংখ্যা আরো অনেক বেশি। সুতরাং এই আন্দোলনেই যে সমস্ত কিছু থেমে যাবে সেই জিনিসটা কিন্তু নয়। কাউকে একজন ধরে এনে ফাঁসি দিয়ে দেওয়া হলো, আমাদের হয়তো যে মনের ভেতর যে ব্যথা আছে, দুঃখ আছে, সেটা সাময়িকভাবে কমবে, কিন্তু এই ফাঁসি দিয়ে দেওয়া অথবা তার একটা শাস্তি হয়ে যাওয়া সেটাই কিন্তু সমাধান নয়। সমাধান করতে গেলে আমাদের অনেকটা আরো দূরের ভাবনা ভাবতে হবে। হতে পারে কোনো মনোবিজ্ঞানী যদি এখানে থাকেন, কোনো যদি ডাক্তার থাকেন, তারা কিন্তু আরো ভালো সাজেশন এই ক্ষেত্রে দিতে পারবেন। তারা যদি কোনো সময় এই ব্যাপারে এগিয়ে আসতে চান, অবশ্যই ওয়েলকাম। আমিও তাদের সাথে কথা বলতে চাইবো। আমার এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে তাদেরও বক্তব্যগুলো আমি তুলে ধরতে চাইবো। তারা যদি আমাকে এই স্ক্রিনে দেওয়া নম্বরে মেল করেন, তাহলে অবশ্যই আমি তাদের সাথে কন্ট্যাক্ট করে আমি চেষ্টা করব অ্যাটলিস্ট তাদের কাছ পর্যন্ত পৌঁছানোর, এবং যদি সমাজের কোনো ভালো হয় এবং তাদের বক্তব্য যদি তুলে ধরা যায়, তাহলে অবশ্যই আমি তুলে ধরার চেষ্টা করব। যাই হোক, আমি আমার ক্ষেত্রে যেই জিনিসটা পেয়েছি, বিভিন্ন জিনিস ঘাটাঘাটি করে যে কি জিনিস করা প্রয়োজন বলে মনে হয়, সেই জিনিসটা আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা যদি সহমত হন অবশ্যই জানাবেন, যদি সহমত না হন তাহলে অবশ্যই জানাবেন। জিনিসটা কিন্তু আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। প্রথমত আমি বলবো, ডাক্তারদের কাছে আবেদন করব, আপনারা এই আন্দোলন করছেন, করুন এবং সেই আন্দোলন এগিয়ে নিয়ে যান। কিন্তু কোনো কারণে বলবো কেন, যদি দেখা যায় যে সৌভাগ্যবশত এর একটা কিনারাও হয়ে উঠলো, আপনারা সেখানে থেমে থাকবেন না। আরো বেশ কিছু দাবি কিন্তু এখানে রাখা প্রয়োজন। আজকে এই ঘটনা আরজি করের শুধু ঘটনা নয়, এই ঘটনা আমাদের প্রত্যেক বাড়ির মা বোনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেকেই কিন্তু জিনিসটা নিজের পার্সোনাল একটা প্রবলেম হিসাবে ধরেছে। সুতরাং আপনারা যারা আছেন, এই যে ঘটনা ঘটেছে সেটা তার নিজের প্রবলেম মনে করছে। সুতরাং এই প্রবলেমে সুরাহ হয়ে গেলেও আপনারা বেশ কিছু দাবি এর সাথে সাথে রাখুন। আমার তরফ থেকে আমি যেই জিনিসগুলো বুঝেছি সেই জিনিসগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এই দাবিগুলো থেকে আপনারা সরে যাবেন না, এই জিনিসটাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব। প্রথমত যেই জিনিসটা বলি, যে এই ধরনের ঘটনা ঘটার পর অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পুলিশ আসে, পুলিশ আসার পর যে ইনভেস্টিগেশন হয় সেখান থেকে কোনো কিছু বেরিয়ে আসে না, এবং সেটা নিয়ে যদি আরো দেখা যায় হইহুল্লোড় হয়, মানুষ আরো এগিয়ে আসে, সিবিআই হলো বা অন্য কিছু হলো, তখন কোনো ক্ষেত্রে যদি দেখা যায় যে সেখানকার প্রমাণ লোপাট হয়েছে, তাহলে এবং সেটা যদি প্রমাণিত হয়ে যায় যে প্রমাণ লোপাট হয়েছে, যে ইনভেস্টিগেটিং অফিসার আছে তার একটা কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন বলে আমার মনে হয়। কেননা তাকে যদি দেখা যায় যে সাসপেন্ড করে দেওয়া হয় অথবা তাকে বদলি করে দেওয়া হয়, যে কোনো একটা তার ক্ষেত্রে কোনো একটা ভুল ঘটে গিয়েছিল এই ভেবে, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। একটা ধামা চাপা দেওয়ার একটা জিনিস কিন্তু চলতেই থাকবে। সুতরাং এই ধরনের ঘটনা ঘটলে, যে কোনো ক্ষেত্রেই ঘটুক, যে কোনো রাজ্যেই ঘটুক, আমি কেন্দ্রের তরফ থেকেই বলবো যে এই ধরনের একটা বিল নিয়ে আসা হোক, এই ধরনের একটা আইন নিয়ে আসা হোক, যেখানে কোনো ইনভেস্টিগেটিং অফিসার যদি তার কাজের গাফিলতি করে অথবা দেখা যায় যে প্রমাণ লোপাটের চেষ্টা করে, বিশেষ করে এই ধর্ষণের ক্ষেত্রে, তাহলে তার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হবে। সেই শাস্তিটা এমন নয় যে তাকে বদলি করে দেওয়া হবে অথবা তাকে সাসপেন্ড করে দেওয়া হবে। এমন একটা শাস্তি, যে শাস্তি দেখার পর যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এই ধরনের কাজ করতে ভয় পায়। 2 নম্বর যে জিনিসটা বলবো, যে এই যে পুরো প্রক্রিয়াটা চলে, সেই প্রক্রিয়াটা কিন্তু অনেক স্লথ, অনেক ধীর গতিতে চলে, যার ফলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মানুষের কিন্তু ভরসা উঠে যায়। এখন আমরা এই ক্ষেত্রে হয়তো দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্ট এগিয়ে এসছে নিজে থেকে, এবং এই কেসটা খুব তাড়াতাড়ি প্রসেস হচ্ছে, কিন্তু সব ঘটনা এরকম নয়। আমরা অনেক ঘটনাই দেখতে পাচ্ছি না, যেই ঘটনাগুলো ধামাচাপা দিয়ে পড়ে আছে। তা আমি রিসেন্টলি একটা ইউটিউব চ্যানেল দেখছিলাম, দ্য দেশভাগ। সেখানে আকাশ ব্যানার্জি একটা খুব সুন্দর একটা সলিউশনের কথা বলেছেন, আমি সেটাই তুলে ধরবো। যে এই ধর্ষণের ক্ষেত্রে একটা স্পেশাল টিম তৈরি করা হোক, যে স্পেশাল টিম এই ইনভেস্টিগেশন করবে এবং সেখানে জানি কোনো ধরনের কোনো গাফিলতি না হয়। তারা যদি শুধুমাত্র এই ধর্ষণ নিয়েই ইনভেস্টিগেশন করে, সেক্ষেত্রে যে কোনো প্রসেস কিন্তু অনেকটাই ফাস্ট হয়ে যাবে। এক্ষেত্রে আমি আরো একটু এগিয়ে নিয়ে
নিয়ে বলবো যে কেন্দ্রের তরফ থেকে যদি হয় তো হলো, রাজ্যের তরফ থেকেও এই ধরনের একটা টিম কিন্তু তৈরি করে রাখা প্রয়োজন। রাজ্যের যে কোনো জায়গায় যখন যে কোনো ধরনের রেপ হবে, রাজ্য সরকার জানি সেই টিমের কাছে দায়িত্ব দেয় যে কোনো রেপের ক্ষেত্রে তারাই ইনভেস্টিগেশন করবে। সেটা লোকাল পুলিশের মধ্যে হতে পারে অথবা সিআইডির মধ্যে হতে পারে, যে কোনো রকম ভাবে এটা ম্যানেজ করা যেতে পারে। সরকারে যারা আছে আমাদের থেকে তারা অনেক ভালো বুঝবে। তাই একটা স্পেশাল টিম যদি থাকে এবং তারা যদি কোনো ধরনের কোনো গাফিলতি করে থাকে, তার জন্য তারা যদি অ্যাকাউন্টেবল থাকে, তাহলে কিন্তু যে কোনো প্রসেস ভালোভাবে চলতে পারে বলে আমার মনে হয়। 3 নম্বর, অনেক ক্ষেত্রেই শুনি যে এই ধরনের যখন ঘটনা ঘটে এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পুলিশ সেই দেহকে দাহ করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। এখন এইগুলো কিন্তু শোনা যায়। এই ধরনের ঘটনা যদি সত্যি হয়, বিশেষ করে যে কোনো হিন্দু ফ্যামিলির ক্ষেত্রে, তাহলে কিন্তু সেটা খুবই কষ্টকর। কেননা মুসলিম ফ্যামিলি যেহেতু দেখা যায় যে সব দাহ করা হয় না, তাদের কবর দেওয়া হয়। যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু সেই সব সেখান থেকে বের করে আবার ফরেনসিকে পাঠানো যেতে পারে, কিন্তু হিন্দু ফ্যামিলির জন্য সেইটা কিন্তু পসিবল হয় না। একবার দাহ হয়ে গেলে সমস্ত কিছু শেষ হয়ে গেল। তার জন্য কোনো একটা নিয়ম অবশ্যই থাকা উচিত যে পরিবারের কনসেন্ট ছাড়া, লিখিত কনসেন্ট ছাড়া সেই সব দাহ করা যাবে না এই ধরনের কেসে। তো এই 2-3টে জিনিস আমার মাথায় এসেছে। আপনাদের যদি আরো কোনো কিছু মাথায় আসে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। এছাড়াও আরো বেশ কিছু জিনিস আমার বলার আছে। সোসাইটিতে শুধু শাস্তির ব্যবস্থা করলে হবে না, কিন্তু এই সোসাইটিতে এই বারবার এই ঘটনা ঘটছে, তার তো নিশ্চয়ই কোনো ধরনের কোনো কারণ আছে। তার কারণ আমরা যদি দেখা গেল একদিক দিয়ে শাস্তি দিচ্ছি, একটা নল আছে, সেই নলের একদিক দিয়ে দেখা যাবে যে ধর্ষক আছে তাদের শাস্তি হচ্ছে, কিন্তু নলের আরেক দিক দিয়ে দেখা যাবে যে সোসাইটি, আমরা প্রত্যেকেই অ্যাকাউন্টেবল তার জন্য। আমি নিজে অ্যাকাউন্টেবল, আমার সামনে যে বসে রয়েছে, আমার চারিদিকে যারা রয়েছে, আমরা সবাই অ্যাকাউন্টেবল। কেননা এই সোসাইটি থেকেই এই রেপিস্টরা উঠে আসছে। তার নলের দেখা যাবে আরেক দিক থেকেই এই রেপিস্টরা কিন্তু চলে আসছে। সুতরাং লাভের লাভ সেই অর্থে কিন্তু সেরকম ভাবে হচ্ছে বলে আমার মনে হয় না। হয়তো একটা শাস্তি হলে আমরা কি বলবো, একটা শান্তি পেলাম। আমাদের এর জন্য যেই জিনিসটা প্রয়োজন, আমাদের যে সোসাইটির পরিকাঠামো আছে সেটাকেও কিন্তু চেঞ্জ করা প্রয়োজন আছে। এর জন্য আমাদের যে জিনিসটা প্রয়োজন, একজন রেপিস্ট কেন তৈরি হয় তার জন্য কিন্তু অনেক ছোট ছোট যে ব্যাপার সেগুলো ডিপেন্ড করে। আমরা শুধুমাত্র বললে হবে না যে সেই মানুষটি শুধুমাত্র বিকৃত মস্তিষ্কের অথবা এই লোকটি খারাপ, সেটা কিন্তু নয়। আমাদের সোসাইটি তাকে তৈরি করেছে এবং দেখা যাবে যে ছোট 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 এক একটা ঘটনা দিয়ে তারপরে তার কাছে আজকে সে রেপিস্ট হয়ে উঠেছে। তা আমি বেশ কিছু জার্নাল পড়ছিলাম, আমি পরে কোনো ভিডিওতে নিয়ে আসবো, যেখানে কিন্তু অনেক ক্ষেত্রেই যে জিনিসটা একটা রিসার্চ করে বের করা হয়েছে যে বহু রেপিস্ট তারা বুঝতেই পারে না যে তারা রেপ করেছে, তারা সেই জিনিসটা মানতেই চান না। কিন্তু যে কোনো মার্ডারার যারা রয়েছেন তারা কিন্তু মানতে চান যে হ্যাঁ তারা মার্ডার করেছে, তারা যখন জেলে থাকেন অথবা এসে থাকেন। কিন্তু রেপিস্ট যারা, তাদের রেপের যে ধারণাটা সেটাই কিন্তু নেই। অনেক ক্ষেত্রেই অনেক রেপিস্টকে বলা হয়েছে যে আপনি রেপ করেছেন, এর জন্য কি আপনি দুঃখিত? সে দুঃখিত, কিন্তু দুঃখিত এই কারণে নয় যে সে ওই মেয়েটির উপর অত্যাচার করেছে। সে দুঃখিত এই কারণে যে মেয়েটিকে আর কেউ বিয়ে করবে না। সে বলছে যে একজন 50 বছরের ব্যক্তি একজন 5 বছরের নাবালিকা ব্যক্তিকে রেপ করে সে জেলে গেছে। জেলে যাওয়ার পর সে বলছে যে আমি খুব দুঃখিত, এই মেয়েটি বড় হলে একে আর কেউ বিয়ে করবে না, আমি যখন জেল থেকে বেরোবো তাকে বিয়ে করতে আমি রাজি আছি। সামাজিক ব্যাধিটা কোন জায়গায় বুঝতে পারছেন? তারা মনে করছে বোধহয় মেয়েরা একটা ভোগ্যপণ্য বস্তু এবং তাকে কেউ করবে না, সে তাকে দয়া করে বিয়ে করে নিচ্ছে। তাই এই জিনিসটা একটা সোসাইটি থেকে কিন্তু তার মাথায় ঢুকেছে যে এর জন্য আমরাই দায়ী। ওই লোকটি কিন্তু একা দায়ী নয়, তাকে আমি কোনো রকম ভাবে বলছি না সে দায়ী নয় বা কোনো কিছু, কিন্তু উনি একা দায়ী নয়, এর জন্য আমাদের পুরো সোসাইটি দায়ী। তা আমাদের প্রথমত যেই জিনিসটা হয়, আমি ডক্টর বিকাশ বিদ্যাকৃতির একটা শুনছিলাম একদিন, একটা স্পিচ শুনছিলাম, সেখানে বলছে যে পুরুষ যে সমাজ আছে তাদের একটা সমস্যা আছে। সেই সমস্যা হলো তারা যখন ছোট থেকে বড় হয়, তাদের যখন শরীরে কিছু হরমোনাল চেঞ্জেস আসে, সেই চেঞ্জেসের যে ব্যাপারগুলো আছে সেইগুলো কিন্তু তারা তাদের মা বাবার সাথে শেয়ার করে উঠতে পারে না। কেননা বাবা দেখা যাবে সারাদিন অফিসে থাকে, বাবার সাথে সেই সখ্যতা তার তৈরি হয় না, কিন্তু মায়ের সাথে সেও বলে উঠতে পারে না, যেহেতু বায়োলজিক্যাল কিছু ডিফারেন্স রয়েছে। একটা মেয়ে কিন্তু তার সেই জিনিসটা হয় না। মেয়ে তার বাবা মায়ের সাথে সহজেই কিন্তু বলতে পারে, তার পিরিয়ডিক্যাল কোনো সমস্যা হলে সেটাও কিন্তু সহজে বলতে পারে যে এই ধরনের সমস্যা তার হয়েছে, তার মায়ের সাথে বলতে পারে, কথা বলতে পারে। কিন্তু 14 বছর 15 বছর হয়ে গেলে দেখা যায় বাবা মা থেকে একটা ছেলেকে আলাদা করে দেওয়া হয় এবং সে আস্তে আস্তে তার শরীরে যখন এই ধরনের চেঞ্জেস তৈরি হয়, তখন সে কার কাছে যাবে? সে কারো কাছে যাওয়ার পায় না, তখন চলে যায় পাড়ার কোনো দাদার কাছে। সেই দাদার মধ্যে দেখা যাবে যে একজন আছে যে কিনা বিশাল জ্ঞানী ব্যক্তি, সে তাকে জ্ঞান দেওয়া শুরু করে
এবার জ্ঞান দেওয়া যখন শুরু করে তার মধ্যে কিন্তু তার যে নলেজটা ছিল ওই ছোট মাথায়, সেই যে দাদার কথা বলছি সেও তো ছোট, 14 বছর দেখা গেলে ও দেখা যাবে 16 বছর। এবার সে যখন তার কাছ থেকে নলেজ নিচ্ছে, একটা ভুল ইনফরমেশন তার মাথায় কিন্তু সবসময় ঢুকছে, এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কিন্তু এইভাবেও এই ঘটনাগুলো আসে যে কোনো একটা ছেলে সে কোনো সেক্সুয়াল কোনো রিলেশনে জড়ায়নি, মানে সে কোনো পুরুষ নয়। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু আসে সোসাইটিতে। তখন এই জিনিসগুলো সবার মধ্যে হয়তো হয় না, কিন্তু সোসাইটির অনেক ছেলেই হয়তো আছে যারা বাড়ি থেকে সেই ধরনের সাপোর্ট পায় না, তাদের মধ্যে জিনিসটা তৈরি হয়ে ওঠে, হ্যাঁ এই ধরনের কোনো একটা জিনিস তারা হয়তো করা প্রয়োজন আছে। তাই এই ধরনের প্রবলেম যেগুলো আইডেন্টিফাই করা যায়, আমরা আইডেন্টিফাই করতে পারি, তার উপর গভর্নমেন্টের একটা কাজ করা প্রয়োজন। তথা দরকার পড়ে স্কুলে সেক্স এডুকেশন চালু করা প্রয়োজন, এবং সেক্স এডুকেশন শুধুমাত্র একটা ক্লাস করে দিলাম সেটার ক্ষেত্রে কিন্তু কাজ হবে বলে আমার মনে হয় না, যে একটা ক্লাস আমি সেক্স এডুকেশন দিলাম ব্যাস হয়ে গেল। সাইকোলজির উপর যে কাজটা করানোর সেটা কিন্তু করতে হবে, এবং সেটা যথেষ্ট নিষ্ঠার সাথে করতে হবে বলে আমার মনে হয়। 2 নম্বর যে জিনিসটা বলবো, যে আমরা যে লোকটি রেপ করছে তাকে তো আমরা রেপিস্ট বলছি, কিন্তু এই রেপ করার জন্য আমাদের সোসাইটি থেকে তাকে যে বিভিন্নভাবে উস্কানি দেওয়া হচ্ছে তাদেরকে তো আমরা কোনো কিছু বলছি না। বিভিন্ন ক্ষেত্রেই আমরা দেখা যায় যে বিভিন্ন এই সমাজ মাধ্যমে বহু কন্টেন্ট আছে, যেই কন্টেন্টগুলো কিন্তু প্রতিনিয়ত মানুষকে এই ধরনের কাজে উস্কানি দিয়ে চলেছে। বহু রকম ভাবে তারা বলে চলেছে মেয়েরা একটা ভোগ্য পণ্য, ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক। তাদের কি হবে? এদের বিরুদ্ধে ব্যবস্থা কেন হবে না? একটা ব্যবস্থা কিন্তু এদের বিরুদ্ধে করা উচিত, কেননা এই ধরনের ছোট ছোট জিনিস, ছোট ছোট জোক হয়তো, কিন্তু যেই জোকগুলো আমরা নিষ্পাপ মনে দেখেনি, কিন্তু এই জোকগুলো যখন একটা 14 বছর বা 15 বছরের ছেলে অথবা 12 বছরের ছেলের হাতে গিয়ে পড়ে, সেটা কন্টিনিউ বেসিসে যদি তার মাথায় ঢুকতে থাকে, সেটাও কিন্তু একটা ডেঞ্জারাস ব্যাপার, একটা দীর্ঘমেয়াদী সময় হয়ে যেতে পারে বলে আমার মনে হয়। তো এই জিনিসগুলো বন্ধ হওয়া দরকার। কিভাবে বন্ধ করতে পারবে প্রশাসন আরও বলতে পারবে বলে আমার মনে হয়। যাই হোক, এই জিনিসগুলো আমার মাথায় আসলো যে আমরা তো প্রকৃত অপরাধীকে অবশ্যই খুঁজে বের করব, কিন্তু সেই প্রকৃত অপরাধীকে খুঁজতে গিয়ে এমন না হয় যে আমাদের প্রকৃত যে উদ্দেশ্য, যেই মেয়েটি গেল সে তো চলে গেল, কিন্তু আমাদের কাছে একটা দরজা খুলে দিয়ে গেল, আমাদের কাছে একটা আলো দিয়ে গেল, যে আমরা জানি এই ব্যাপারটায় সচেতন হয় এবং চোখ খুলতে পারি, এবং চোখ খুলে আমরা এর একটা প্রতিকার করতে পারি। সে কিন্তু শুধুমাত্র তার বিচার চাইছে না, সে সমাজের বিচার চাইছে। এই সমাজের পুরো এই সিস্টেমটাকে কিভাবে বদল দরকার, মানুষের মানসিকতার কিভাবে বদল দরকার। আমরা তাকে অভয়া, তিলোত্তমা যাই নাম দিই না কেন, সে শুধুমাত্র ত্যাগ স্বীকার করেছে, তার নিজের জন্য নয়, তার পরিবারের জন্য তো কোনোভাবেই নয়, সেই সমাজের জন্য ত্যাগ স্বীকার করেছে বলা যায়। তার এই ত্যাগ আমরা জানি মনে রাখি, শুধুমাত্র আমরা তার ন্যায় বিচার না চাই, আমরা পুরো সোসাইটির ন্যায় বিচার চাই। এবং এই যে জিনিসগুলো, এর মধ্যে যদি কোনো কিছু আমি ভুল বলে থাকি আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই জিনিসগুলো আমাদের কিন্তু গভর্নমেন্ট বলুন, প্রশাসন বলুন, সবার কাছে তুলে ধরা উচিত, এবং ডাক্তারদেরকেও রিকোয়েস্ট করব যে তারা তাদের দাবিতে যেরকমভাবে অনড় থাকবে, এবং সেই দাবি যদি পূরণ হয়ে যায় তাহলে কিন্তু তার সাথে সাথে এই দাবিগুলো জানি তাদের সাথে রাখে। কোনো ডাক্তার যদি কথা বলতে চান আমাদের সাথে, অবশ্যই বলবো যোগাযোগ করুন। এই ব্যাপারে আমাদের আরো কথা বলা প্রয়োজন আছে, যে বাচ্চা ছেলে মেয়েগুলো আছে, তারা জানি এই পথে আগামী দিনে না যায়, সেই ব্যাপারে মানুষকে সচেতন করার প্রয়োজন আছে। যদি প্রয়োজন মনে হয় আপনারাও এগিয়ে আসুন আগামী দিনে। আমি এখনকার এই খুব খারাপ সময়ের মধ্যে অবশ্যই বলবো না, এগিয়ে আসুন। আপনারাও ছোট ছোট ক্যাম্প করুন, এবং যেসব জায়গায় দেখা যাচ্ছে যে এই ধরনের যারা বিকৃত মস্তিষ্কের মানুষ আছে, বিকৃত মস্তিষ্ক আমি কি বলবো আমি জানি না, যারা এই ধরনের মানুষ আছে, যারা ভবিষ্যতে দেখা যাবে যে এই ধরনের কাজ করতে পারে। প্রত্যেকের কাছেই তো একটা ম্যাপ থাকে যে এই এলাকা থেকে এই ধরনের কাজ হয়ে থাকে, ওই এলাকা থেকে এই ধরনের কাজ হয়ে থাকে। আমরা যদি একটু রিসার্চ করি, ডেটা অ্যানালাইসিস করি, তাহলে কিন্তু পেয়ে যাব। সেই সব অঞ্চলে যদি একটা ক্যাম্প তৈরি করা যায় এবং মানুষকে সচেতন করা যায়, এবং প্রকৃত যে সমস্যা সেটাকে তুলে ধরা যায় এবং তার সমাধান খোঁজা যায়, হতে পারে জিনিসটা আগামী দিনে বন্ধ হোক না হোক একটুখানি কমলো।